আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি, যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস। এখানে তোমাদের জন্য আরও সংযোজিত আছে দেখো কিউআর কোড, যেটা স্ক্যান করার মাধ্যমে তোমরা যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো, আরেকটু সহজে যাতে আয়ত্ত করতে পারো, যার জন্যই আমাদের এই প্রচেষ্টা। তোমরা কিন্তু চাইলেই আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো। এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে। চলো আজকের পর্বে আমরা চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসা একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে। কিসের চিত্র? গর্ভাশয়ের স্ত্রীস্তবকের একটা চিত্র, যেখানে গর্ভাশয়ের ভিতরে তোমার কিউ অংশটার ভিতরে অর্থাৎ কিউ অংশটা মানে ভ্রূণথলির ভিতরে তোমার ডিম্বাণুটাকে চিহ্নিতকরণ করা হয়েছে। আর এইখানে পরাগ নালীর ভিতরে দুইটা গ্যামেট তৈরি হয়েছে, যেগুলোকে হচ্ছে পি চিহ্নিতকরণ করা হয়েছে। অর্থাৎ এখানে হচ্ছে পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট, ডিম্বাণু আর যে দুইটা পুং গ্যামেট, এই দুইটাকে হচ্ছে চিহ্নিতকরণ করার পরে ক খ গ ঘ চারটা প্রশ্ন দেওয়া আছে। দেখো কি বলছে। ভিন্নবাসী উদ্ভিদ কাকে বলে? খ নম্বরে বলছে হচ্ছে পেঁপে গাছে নতুন বৈচিত্র্য সৃষ্টি হওয়ার কারণ ব্যাখ্যা করো। এরপরে গ নম্বরে বলছে উদ্দীপকে পি সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করো। পি সৃষ্টি বলতে হচ্ছে এই যে দুইটা পুং গ্যামেট তৈরি হয়েছে পরাগ নালী ভিতরে, অর্থাৎ পুং গ্যামেটোফাইটের উৎপত্তি অথবা মাইক্রোস্পোরোজেনেসিস এখানে ব্যাখ্যা করা লাগবে। এরপরে পি এবং কিউ এর মিলনের ফলাফল, পি আর কিউ এর মিলনের ফলে কি হবে? নিষেক সম্পন্ন হবে। অর্থাৎ এই যে পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট, এই দুটো মিলনের ফলে নিষেক সম্পন্ন হবে। নিষেকের পরে হচ্ছে তোমার নতুন স্পোরোফাইট গঠিত হবে, এরপরে ফল উৎপন্ন হবে। তাহলে এই যে ফলাফলগুলো, এগুলো আমাদের বর্ণনা করা লাগবে। এখন চলো উত্তরে যদি আমরা যাই, ভিন্নবাসী উদ্ভিদ হচ্ছে যে সকল উদ্ভিদ প্রজাতিতে পুং ও স্ত্রী জননকোষ আলাদা দেহে সৃষ্টি হয়। অর্থাৎ যে গ্যামেট দুইটা ভিন্ন ভিন্ন দুইটা দেহে উৎপন্ন হয়, যার জন্য এদেরকে হচ্ছে ভিন্নবাসী বলে। ওদের একই জীবদেহে কখনোই হচ্ছে পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট একসাথে উৎপন্ন হবে না। এরপরে খ নম্বরে কি বলছে দেখো, পেঁপে গাছের নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হওয়ার কারণ। পেঁপে গাছে হচ্ছে তোমার পরপরাগায়ন হয়, যার জন্য এখানে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হবে। পরাগায়ন হচ্ছে দুই ধরনের, একটা স্বপরাগায়ন আর একটা পরপরাগায়ন। পরপরাগায়নে কি হয়? একই প্রজাতির দুইটা ভিন্ন উদ্ভিদের ফুলের ভিতর পরাগায়ন সম্পন্ন হয়। তাহলে একই প্রজাতির অন্য একটা উদ্ভিদে এরকম একটা বৈশিষ্ট্য আছে, যেটা অন্য একটা উদ্ভিদে অন্যরকম বৈশিষ্ট্য আছে। তাইলে দুইটা ভিন্ন ধরনের বৈশিষ্ট্য যখন পরাগায়নের মাধ্যমে যে বীজটা তৈরি হবে, ওই বীজে হচ্ছে দুইটা বৈশিষ্ট্যেরই হচ্ছে কম্বিনেশন আমরা দেখতে পাবো, অর্থাৎ বৈচিত্র্য সৃষ্টি হবে। তাহলে এই যে পেঁপে গাছে নতুন বৈচিত্র্য সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে পরপরাগায়ন। দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে যখন পরাগায়ন হয়, তখন হচ্ছে দুইটা ভিন্ন উদ্ভিদেরই ওই বৈশিষ্ট্যগুলো এখানে হচ্ছে মিক্স থাকে যে নতুন বীজটাতে। এরপরে আমাদের বলছিল পি সৃষ্টির প্রক্রিয়া, তার মানে হচ্ছে আমাদের পুং গ্যামেটোফাইটের উৎপত্তি এখানে বর্ণনা করা লাগবে। এখন পুং গ্যামেটোফাইটের উৎপত্তি বর্ণনা করার আগে আমি তোমাকে চিত্রটা বুঝাই, যে চিত্রটা বুঝলে তুমি নিজে নিজেই হচ্ছে বর্ণনাটা লিখতে পারবা। প্রথমে দেখো এখানে হচ্ছে পরাগরেণু আছে। পরাগরেণুটা এরকম কাটা কাটা থাকে, যেটা তুমি যদি লম্বচ্ছেদ করো এটার ভিতরে এরকম একটা স্ট্রাকচার দেখতে পাবা। যে স্ট্রাকচারটা দেখো বাইরের দিকে যে কাটা কাটা অংশগুলো, ওগুলোকে বলছে হচ্ছে বহিস্তর। ভিতরের দিকের স্তরটাকে বলছে হচ্ছে অন্তঃস্তর। আর এই জায়গায় দেখো কিছু জায়গায় হচ্ছে বাইরে এই কাটাগুলো থাকে না, ওই জায়গাটাকে বলা হচ্ছে জার্মোপোর ছিদ্র। এই জায়গাটাকে বলবো হচ্ছে জার্মোপোর। এরপরে দেখো এখানে হচ্ছে দুইটা নিউক্লিয়াস, মানে এখানে প্রথমে একটা নিউক্লিয়াস থাকবে, ওই নিউক্লিয়াসটা হচ্ছে মাইটোটিক বিভাজনের মাধ্যমে দুইটা নিউক্লিয়াস পরিণত হবে। একটা নিউক্লিয়াস আকারে তুলনামূলক বড় হবে, আরেকটা হচ্ছে একটু ছোট। এখন আরেকটা কনসেপ্ট তোমাকে আমি বুঝাই। মনে করো এখানে এই কোষটা ও যতটুকু ব্যাস, ওই ব্যাসের সমান করে একটা চওড়া নালী তৈরি করলো। এর পিছনে পিছনে একটা ছোট কোষ সহজেই যাইতে পারবে ওই নালীর ভিতর দিয়ে। কিন্তু এখন এই ছোটটা যদি নালী তৈরি করতো, দেখো এই ছোট কোষটা ওর ব্যাসের সমান করে হচ্ছে নালী তৈরি করছে। এখন এই নালীর ভিতর দিয়ে কি বড় নিউক্লিয়াসটা যাইতে পারবে? কখনোই যাইতে পারবে না, ও আটকায় যাবে। তাহলে তোমরা এই কনসেপ্ট থেকে বুঝতেই পারতেছো যে এইখানে যে দুইটা নিউক্লিয়াস আছে, ওই দুইটা নিউক্লিয়াসের ভিতর যেটা আকারে বড় ওইটা হবে নালিকা নিউক্লিয়াস, অর্থাৎ নালী তৈরি করবে। আর যেটা আকারে ছোট থাকবে ওইটা হবে জেনারেটিভ কোষ বা জনন নিউক্লিয়াস, যেটা তোমার ওই নালীর ভিতর দিয়ে হচ্ছে চলাচল করবে। তাহলে চলো এখন যদি পরের চিত্রটা দেখি, এই যে নালিকা নিউক্লিয়াসটা ও নালী তৈরি করা শুরু করছে, দেখো ছোট্ট একটু নালী করছে। এর পরেরটাতে নালীটা আরো লম্বা হয়ে গেছে, তার মানে ওই নালিকা নিউক্লিয়াসটা নালী তৈরি করে করে যাচ্ছে। কিন্তু জনন নিউক্লিয়াসটা দেখো, ও এখানে একটা জনন নিউক্লিয়াস ছিল, কিন্তু এখানে দুইটা হয়ে গেছে। কিভাবে? কারণ এখানে হচ্ছে তোমার মাইটোসিস কোষ বিভাজন হয়েছে। মাইটোসিস কোষ বিভাজনের ফলে একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হয়। এই যে দুইটা কোষ তৈরি হলো, এই দুইটা কোষই হচ্ছে আমাদের পুং গ্যামেট, যেটা উৎপন্ন করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য ছিল। অর্থাৎ গ্যামেট সৃষ্টির পদ্ধতি ধাপ যে বর্ণনা করতে বলছে, এটাই হচ্ছে তোমার গ্যামেট সৃষ্টির ধাপ।
এখন তুমি কথাগুলো লিখবা কিভাবে? এই পুং গ্যামেটটা যে সৃষ্টি হইলো, সৃষ্টি হওয়ার একদম শুরুতে কি ছিল? পরাগরেণু ছিল না? তাহলে আমরা প্রথমে এভাবে শুরু করব যে পরাগরেণু পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ, যেখানে হচ্ছে মিওসিস বিভাজনের মাধ্যমে 4টি অপত্য কোষ সৃষ্টি হয়। ওই অপত্য কোষগুলা পরবর্তীতে অপত্য কোষগুলোর যে নিউক্লিয়াস, ওগুলো হচ্ছে অঙ্কুরোদ্গম হয়ে ওখানে নিউক্লিয়াসটা মাইটোটিক বিভাজনের মাধ্যমে 2টা নিউক্লিয়াস তৈরি করে। তাহলে দেখো যে নিউক্লিয়াসটা 2টা নিউক্লিয়াসের ভিতরে একটি আকারে তুলনামূলক বড় হবে, আরেকটা হচ্ছে ছোট। বড় নিউক্লিয়াসটাকে আমরা বলবো হচ্ছে নালিকা নিউক্লিয়াস, আর ছোট যেটা থাকবে ওটাকে বলবো হচ্ছে জেনারেটিভ কোষ বা জনন নিউক্লিয়াস। এখন নালিকা নিউক্লিয়াসটার নাম শুনলে বুঝতে পারতেছি ও নালী তৈরি করবে, আর জেনারেটিভ কোষটা হচ্ছে জনন কোষ তৈরি করবে। এখন নালী তৈরি যে করবে, ওই নালীতে হচ্ছে পিছে পিছে জেনারেটিভ কোষটা অগ্রসর হবে। এখন ওই পরাগ নালীর ভিতরে অথবা পরাগ রেণুতে থাকা অবস্থায় হচ্ছে এই জনন কোষটার হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন ঘটবে। তার মানে যে কোনো জায়গায় হচ্ছে বিভাজনটা ঘটুক, আমাদের হচ্ছে গ্যামেট পাওয়াটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তাহলে এখানে দেখো যে জনন নিউক্লিয়াসটা থাকে, ওই জনন নিউক্লিয়াসটা যে কোনো জায়গায় বিভাজিত হয়ে 2টা মাইটোসিস বিভাজনের মাধ্যমে 2টা গ্যামেট তৈরি করবে। এখান পর্যন্তই হচ্ছে আমাদের পুং গ্যামেটোফাইটের উৎপত্তি শেষ। তার মানে এইখানে আমরা এই পুং গ্যামেটোফাইটের উৎপত্তি, এখানে তোমাকে চিত্র সহই হচ্ছে এই বর্ণনাটা দেওয়া লাগবে। এরপরে ঘ নম্বরে আমাদের কি বলছিল? পি এবং কিউ এর মিলনের ফলাফল। পি আর কিউ হচ্ছে পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট, এই দুইটার মিলনের ফলাফল যদি আমরা ব্যাখ্যা করি, এখানে তোমাকে প্রথমে হচ্ছে নিষেকের বর্ণনা দেওয়া লাগবে। দেখো পি হচ্ছে পুং গ্যামেট আর কিউ হচ্ছিল ডিম্বাণু অর্থাৎ স্ত্রী গ্যামেট। এবার এই দুইটা যে মানে সরাসরি ওরা দুইজন হচ্ছে তোমার বংশবৃদ্ধিতে সহায়তা করবে, কারণ ফুলের যে স্তবকগুলো আছে ওই স্তবকের ভিতরে এই 2টা স্তবক হচ্ছে অত্যাবশ্যকীয় বলা হয় প্রজননের জন্য। অর্থাৎ এই 2টা স্তবক যদি না থাকতো উদ্ভিদ কখনোই বংশবৃদ্ধি করতে পারতো না। এখন এটার ফলাফল হিসেবে আমরা প্রথমে হচ্ছে পুংজ স্ত্রী গ্যামেটের মিলনের মাধ্যমে হচ্ছে নিষেক সম্পন্ন হবে, অর্থাৎ ওই প্রক্রিয়াটাকে বলবো নিষেক, আর সৃষ্ট প্রথম কোষটাকে বলবো হচ্ছে জাইগোট। এখন কি বলছে দেখো, গর্ভাশয় আর পরাগধানী এই দুটো হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কি জন্য? গর্ভাশয়ের ভিতরে পরাগরেণু উৎপন্ন হবে, পরাগধানীর ভিতরে পরাগরেণু উৎপন্ন হবে, আর গর্ভাশয়ের ভিতরে ডিম্বাণু উৎপন্ন হবে। এখন এই দুইটা যে জনন কোষ অর্থাৎ হ্যাপ্লয়েড গ্যামেট তৈরির মাধ্যমে পরবর্তীতে কি হবে, ফুলের গর্ভাশয়ের অভ্যন্তরে স্ত্রী জনন কোষ অর্থাৎ ডিম্বাণু তৈরি হয়। এরপরে হচ্ছে তোমার নিষেক সম্পন্ন হবে। নিষিক্তকরণ প্রক্রিয়া শেষে ফল গঠনের প্রক্রিয়া শুরু হবে। এই প্রক্রিয়ায় গর্ভাশয় ধীরে ধীরে ফলে পরিণত হবে আর ডিম্বক বীজে পরিণত হবে। তারপরে পরিণত ফলের ভিতরে যে বীজটা থাকবে ওই বীজ থেকে পরবর্তীতে আমরা উদ্ভিদের বংশবৃদ্ধি করার জন্য, অর্থাৎ তুমি যখন গাছ লাগাতে যাও তখন কি করো, ওই বীজটা বপন করো না মাটিতে, তার মানে আমাদের বীজটা লাগবে উদ্ভিদের বংশবৃদ্ধি করার জন্য। তাহলে ওই গর্ভাশয় এককভাবে অথবা ফুলের বিভিন্ন অংশ সহ পরিপুষ্ট হয়ে তোমার ফল গঠন করবে। ফলের ভিতরে যে ডিম্বক বীজে পরিণত হবে, ওই বীজটা পরবর্তীতে তোমার বংশবৃদ্ধিতে সহায়তা করবে। তাহলে আমরা বলতেই পারতেছি যে এই দুইটা যে অংশ ওখানে চিহ্নিতকরণ করা আছে উদ্দীপকে, এই দুইটা অংশের ফলাফল কি হইতে পারে, উদ্ভিদের বংশবৃদ্ধিতে ওরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এরপরে হচ্ছে তোমার ফল তৈরি করতে পারে। এই মানে অনেকগুলো ফলাফলই হচ্ছে ফলাফল হিসেবে তুমি মানে এই সবগুলা যে মানে পর্যায়গুলো যে আমরা দেখতে পারি ওই সবগুলো হচ্ছে ফলাফল হিসেবে বলতে পারবো। এখন এই যে বর্ণনাগুলা ওগুলা হচ্ছে তুমি যদি প্যারা আকারে সঠিক ইনফরমেশন দিয়ে পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো, আই হোপ একটা স্ট্যান্ডার্ড মার্ক সিকিউতে তোমরা সিকিউর করতে পারবা। এখন প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে কি হয়, তুমি তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় ওই উদ্দীপকটা ধরতে পারা, প্রশ্নে কি চাইছে ওই অনুযায়ী স্ট্যান্ডার্ড ওয়েতে উত্তরটা খাতায় রিপ্রেজেন্ট করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি, যার জন্যই আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই সংযোজন করা হয়েছে। তোমরা চাইলে আমাদের ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো। আজকে পর্বে এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।